হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রথমেই বলবো যে জন্ম পরিচয় যদি কারো কন্টেন্ট হতে পারে, তাহলে এইটুকু তোমরা ধরে নেবে সে কতটা ধূর্ত বা কতটা ফেরোসাস হতে পারে। আমরা কারোর জন্ম নিয়ে কখনো ভাবি? এই যে তোমরা আমাকে দেখছো, তোমরা কি আমাকে নিয়ে এটা ভাবো যে আমার কোথায় জন্ম হয়েছে, বা আমি কোথায় জন্মেছি, বা আমি কোন ফ্যামিলি থেকে বড় হয়েছি, বা আমি কোথায় আছি? এটা কিন্তু এখানে ম্যাটার করে না। এখানে কোন জিনিসটা ম্যাটার করে? কারণ তোমরা আমাকেই শুধু দেখো, শুধু আমার কথাটাকে ম্যাটার করে, অর্থাৎ আমি যে বিষয়বস্তু নিয়ে কথা বলছি সেই বিষয়বস্তুটা ম্যাটার করে। আর আমি কতটা যুক্তিযুক্তভাবে বলতে পারছি সেটা ম্যাটার করে, নাকি আমি কি করি, না আমি কোথা থেকে এসেছি, না আমি কোন জায়গায় থাকি, না আমার কতটা ব্যাংক ব্যালেন্স, না আমার বাবা মা কী করে, না আমার হাজব্যান্ড কী করে, না আমার সন্তান কী করে। এগুলো তোমাদের কাছে ম্যাটার করে বা করা উচিত। এইগুলো কখন করে ম্যাটার? যখন আমি আমার ডেইলি লাইফ তোমাদের সঙ্গে শেয়ার করবো। সেটা কন্ট্রোভার্সিয়াল চ্যানেলে সম্ভব নয়, অন্তত আমি এটা মেনটেন করি। আমার চ্যানেলের শুরু থেকে যে প্রসেসটা আমি মেনটেন করে আসছি, আমি সেটা টোটাল মেনটেন করি। যদি কোনো দিনও ব্লগিং করি, তো দেন আমি আমার ফ্যামিলি মেম্বারদের দেখাতে বাধ্য। আমার ফ্যামিলিতে আমি ডে টু ডে কী করছি, কতটুকু দেখাবার ইচ্ছা প্রকাশ করছি, তো সেটুকু দেখাতে বাধ্য। সেটা তো ভবিষ্যতের ব্যাপার। আমি মনে করি না সেরকম কোনো দিন আসবে, কারণ ব্লগিং করা যথেষ্ট কষ্টকর ব্যাপার। অতটা ইনভলভমেন্ট আমি আর নিতে পারবো না। যাই হোক, বাদ দাও। কথাটা হচ্ছে, আমি আজকে কিমাকে নিয়ে আলোচনায় এসেছি। কেননা এখন মনে হচ্ছে কিমাকে নিয়ে কিছু অ্যানালাইসিসের প্রয়োজন আছে। যেমন ধরো, আমি ওকে জবে থেকে দেখি, ওর চ্যানেলের সাবস্ক্রাইবার 9,000। বুঝতে পারছো? তাহলে আজকে 63+ হাজার চ্যানেলের ওনার। তো সেখান থেকে এই জার্নিটা মোটামুটি আমি দেখেছি। প্রথম ওই 9,000-এর আগের জার্নিটা ছেড়ে দাও, সেটা আমি মুখে মুখে কানে কানে শুনে নিয়েছি, কিন্তু সেটা যেহেতু আমি নিজে দেখিনি, তো সেই জায়গায় যাবো না। তবে যেটা শুনেছি, যেটা বেশি ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে জন্ম পরিচয়, অর্থাৎ কোথা থেকে জন্মেছে সেটা নিয়ে একটা ভিডিও করা হয়েছিল, এবং বলতে পারো নিজের কেচ্ছা নিজে রটিয়েছিল ইউটিউবে। তা এখানেই প্রশ্ন আসে, যেটা কেউ তাকে জিজ্ঞাসা করেনি, বা যে জিনিসটার কারোর মাথাতেও আসেনি, যে তার জন্ম এরকম এরকম জায়গায় হলেও হতে পারে, তাহলে সেইটাকে ওয়াইটিতে নিয়ে এসে বলার কী কারণ থাকতে পারে? এটা তো চিন্তার বা তোমার ভাবার বিষয়। কেন এই জিনিসটা হলো, কেন? তো এই জিনিসটা হওয়ার আমার মনে হয়েছে যে কারণটা, মেইন কারণ, সেটা হচ্ছে ভিউজ। অর্থাৎ যেটা নর্মাল ওয়েতে ভিউজ হয় সেটা তো হচ্ছে, কিন্তু আমি যদি মনে করি আমার ভিউজ একটু হাটকে হবে, অর্থাৎ বাড়াবো, আমার উপর লোকের ইন্টারেস্ট গ্রো করব, অর্থাৎ আমাকে দেখতে লোক আমার চ্যানেলে ভিড় করবে, এবং আমার সম্বন্ধে জানার আগ্রহ প্রকাশ করবে, এবং আমার প্রতি সবার অ্যাটেনশন গ্রো করব, দেন আমি এই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করার জন্য ভাবতে পারি, বা মরিয়া হয়ে উঠতে পারি, বা নিজের নামে এই ধরনের প্রচার করতে পারি। ঠিক আছে? কারণ এটা কোনো বলার বিষয় নয়। মানে অন্য কেউ যদি এই জায়গায় থাকতো, নিশ্চয়ই এই গল্পটা ওয়াইটিতে, এই অনলাইন প্ল্যাটফর্মে, একটা ওপেন ফোরামে বলতো না। অবভিয়াসলি বলতো না। কেন বলতো না? যে ওয়াইটিতে সবাই জেনে যাচ্ছে তাই না, সেই জন্য না। আমার ভিডিও আমার আশপাশের লোকও দেখে, অর্থাৎ আমি যে পাড়ায় থাকি তারা দেখতে পারে, আমার প্রতিবেশীরা দেখতে পারে, আমার আত্মীয় স্বজনেরা দেখতে পারে, আমার বিয়ে হলে তার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন দেখবে, আমার বাপের বাড়ির লোকজন দেখবে, যদি আমার বাপের বাড়ি কেউ থাকে। তো কিমার তো সবই আছে, কিমার তো এভরিথিং আছে। তো সেখান থেকে তার একবারও মনে হয়নি এই জিনিসটা আমি এইভাবে প্রেজেন্ট করছি, অর্থাৎ সবাই এটা দেখবে। হ্যাঁ, বলতে পারে আমার বাপের বাড়ি, মানে যারা ওকে মানুষ করেছে, যেটা ও বলছে যে তারা ওর রিয়েল বাবা মা নয়। হ্যাঁ, যদিও আমার সেটা মনে হয় না। কেন মনে হয় না আমি তোমাদের বলি। একবার ও বাপের বাড়ির ওর মা, বিশেষ করে বাবাকে তো ফটোতে দেখিয়েছে, মাকেও দেখিয়েছে, তো আমার কোনো জায়গায় মনে হয়নি যে ওটা ওর রিয়েল মা নয়। আমার কোনো জায়গায় মনে হয়নি, কারণ ওর মার মুখের সঙ্গে কিমার যথেষ্ট মুখের মিল রয়েছে। ঠিক আছে? এবং কিমার যা বয়স বলেনি, যে অর্থাৎ যে বয়সে ওর বিয়ে হয়েছে, বা এখন যা ওর এজ, তো সেখান থেকে ওর মার এজটাও পুরোপুরি একদম মানে মানানসই। তো সেই জায়গা থেকে কখনোই আমার মনে হয়নি যে কিমা যেটা বলছে সেটা সর্বৈব সত্য কথা। হতে পারে, আবার এটাও হতে পারে সত্যি বলছে, আবার এটাও হতে পারে ও নিজের নামে গল্প রটিয়েছে, হতে পারে। আমি বলছি না আমি সত্য, কিন্তু আমার যেটা মনের কথা আমি সেটা তোমাদের সামনে তুলে ধরতে চাইছি। যেহেতু কিমার পালিত মায়ের মুখের সঙ্গে আমি কিমার কিছু মিল খুঁজে পেয়েছি, তো সেই জায়গা থেকে আমার এটা মনে হয়েছে। ঠিক আছে? এবং ওর বাপের বাড়িটা ও যেভাবে দেখিয়েছে, ওর মার বাড়িটা, ঠিক আছে, তো আমরা তো ওর মার বাড়ির সম্বন্ধে অনেক গল্প শুনেছিলাম, যে অমুক জায়গার উনি মহিলা, তো মানে ওনারও কাস্টমার আসেন এইসব গল্প শুনিয়েছিল না? হ্যাঁ, এবং ওর হাজব্যান্ডও ওর মায়ের কাস্টমার ছিল, ইত্যাদি ইত্যাদি অনেক গল্প শুনিয়েছে। তাহলে যে জায়গায় ওর মার বাড়িটা দেখিয়েছে সেটা মোটেও সেই রকম জায়গা নয়, যতদূর দেখেছি। ঠিক আছে? এবং সেই পরিবেশই না, তাহলেও কি করে এই ধরনের গল্প রটায়? যাই হোক, যে রটিয়েছে তার ব্যক্তিগত ব্যাপার। আর সব থেকে বড় কথা, যে গল্পটাও নিজের নামে রটিয়েছে, সেই ধরনের ঘটনা কেউ নিজের নামে রটনা করতে চাইবে না। তো এইখান থেকে কিমা তার জায়গায় নিজের সততার প্রতিমূর্তি হয়ে বসে রয়েছে, এবং কিছু লোকের এমন এমন বক্তব্য সৃষ্টি হয়েছে যে দেখো কত সৎ,
নিজের এরকম একটা কলঙ্কিত অতীতও লোককে জানাতে সে পিছু হচ্ছে না। অর্থাৎ নিজের সব এতটাই সত্যবাদী যুধিষ্ঠির যে সব কিছুতেই ও নিজের সত্যতা সামনে নিয়ে আসে। দিস ইজ দ্য পয়েন্ট। এই পয়েন্টটাকে কাজে লাগিয়ে কিংবা আজকে যে জায়গায় আছে সেই জায়গা অবধি চলে এসেছে। অর্থাৎ ও নিজে এটাই বলে সবাইকে, আমি যদি আমার নিজের জন্ম পরিচয়ের সত্যতা সবার সামনে তুলে ধরতে পারি তো আমি কোনোদিনও কোনো সময় মিথ্যে কথা বলতে পারি না। আমি যা বলি সত্যি বলি এবং যা বলবো সত্য বলবো এবং যা আগেও বলেছি সবই সত্য বলেছি। অ্যাকচুয়ালি কিমা কোনোদিনও সত্য কথা বলেইনি, কোনো দিনও সত্য কথা বলেনি, কারণ ওর আসল সত্য জানা আমাদের পক্ষে সম্ভবই নয়, কারণ ও সবই বানিয়ে বলে। আমার আজকে এটাই মনে হচ্ছে। কেন মনে হচ্ছে সেই সমস্ত জিনিসটাই তোমাদের সামনে ছোট করে হলেও আনার চেষ্টা করব। কারণ কিমা এখন মরিয়া হয়ে উঠেছে। কিমা এখন প্রতিদিন লাইভ করে যাকে সে একদিন টেনে এনেছিল এই ওয়াইটিতে, যার মানে যে তার হাত ধরে এসেছিল বলতে পারো কিমার কথায়, কিমা এখন চাইছে তাদের ওয়াইটি থেকে ভাগাতে, কারণ তার অবস্থা এখন সঙ্গীন। কেন? ফ্যাসাদে পড়েছে। ফ্যাসাদে পড়েছে কি পড়েনি সেটা বড় কথা নয়, কিমার আসল সত্যটা অর্থাৎ চরিত্রের মানে কি বলবো নেগেটিভ দিকটা ক্রমশ সামনে আসছে কিন্তু কেউ বুঝতে পারছে না বা বোঝাতে চাইছে না বা সামনে আনতে চাইছে না। কিভাবে, তাই না? দেখো তাহলে এবার শুরু করি সেই তোমার ম্যাডামের সঙ্গে কিমার যোগাযোগ এবং রিমি রিতমদের ঈশানীর যে ব্যাপারটা সেখান থেকে। তো কিমার বক্তব্য যে তার সঙ্গে ওই ম্যাডাম ওয়াইটির যে ম্যাডাম আছেন উনি যোগাযোগ করেছিলেন এবং তার সঙ্গেই যোগাযোগ করে তারা ওয়াইটিতে এসে রিমি রিতমদের ব্যাপারটা নিয়ে একটা কাজ করতে চেয়েছিলেন এবং সব থেকে আরও একটা বড় কাজ ছিল বাবলি ম্যাডামের এগেনস্টে গিয়ে বাবলি ম্যাডামকে জব্দ করা। তো সেই সব ব্যাপারে বা সেই সব জার্নির মধ্য দিয়ে আমরা গেছি, পুরো ব্যাপারটা দেখেছি। অর্থাৎ অনেক কিছু সেই সময় ঘটেছে যেগুলোর মধ্য দিয়ে আমরা প্রতিনিয়ত এদের কারখানা সবই লক্ষ্য করেছি, ঠিক আছে? তো সেখান থেকে দেখেছি যে রিমিদের চ্যানেলের কি হাল হয়েছে, তারা এখন কিভাবে দিন যাপন করছে, তারা তাদের মতো, হ্যাঁ তাদের কন্ট্রোভার্সিটা টোটালি ডাউন হয়ে গেছে, নেই বলতে গেলে। তারা মোটামুটি রেগুলার ওয়েতে ভিডিও দিচ্ছে কিন্তু সেই রিচটা আর নেই। তো সেই জায়গা থেকে কিমার বক্তব্য ছিল যে সে কোনো কিছুতেই ইনভলভ ছিল না, সে শুধুমাত্র ভেবেছিল যে বাবলি ম্যাডামের ব্যাপারটা নিয়েই হয়তো এই ম্যাডাম এসছে, কিন্তু রিতমের চ্যানেলের যে এই ক্ষতিটা হবে সেটা নাকি কিমা জানতে পারেনি। একেবারে মিথ্যাবাদী কথাবার্তা। কারণ সেই সময় যা যা লাইভ হয়েছে, যা যা ঘটনা ঘটেছে সমস্ত লাইভে কিমা প্রেজেন্ট থেকেছে এবং সেই সময় কিমা তো পুরো ভেগধারী ছিল একদম। তখন সে শাড়ি ছাড়া লাইভে ওঠে না, চোখে চশমা ছাড়া লাইভ করতে বসে না, যদিও এখনও চশমা পরেই বসে, সেই সময় একটু বেশি সাজগোজ ছাড়া সামনে আসে না। অর্থাৎ সে নিজেকে ওই ম্যাডামের প্রতিমূর্তি বা তার অ্যাসিস্ট্যান্ট ভাবতে শুরু করে দিয়েছিল। সে ভাবছিল সে একেবারে ডান হাত বা হাত দুটো হাতই হয়ে গেছে, অর্থাৎ সে ওই ম্যাডামকে চালনা করবে। তোমরা মানো ইয়া না মানো, এটা কিন্তু কিমার একটা পরিকল্পনা ছিল যে সে ভেবেছিল যে অমুক ম্যাডামের যে প্রতিপত্তি আছে, কারণ কি প্রতিপত্তি আছে তখন আমরা কিমার মুখ দিয়ে বহুবার শুনেছি, অমুক পুলিশ স্টেশনে যায়, সেখানে গেলে পুলিশ স্টেশনের মানে অফিসাররা নাকি ওই ম্যাডামের চেয়ার পরিষ্কার করে দেয়, তাকে বসতে দেয়, তাকে এমন এন্টারটেইন করে যে উনি কোনো মিনিস্টারের থেকে কম নন। অর্থাৎ উনি প্রচুর পাওয়ারফুল, তোমরা জানো না ওনার ক্ষমতা, ওনার পাওয়ার, উনি কি করতে পারেন। কাজে তোমরা এই ম্যাডামের সঙ্গ দাও, এর সঙ্গে থাকো, এর সঙ্গে থেকে এর চ্যানেলটাকে বড় করো। অর্থাৎ আমাদের মানে যে একটা দল বা সংগঠন গড়ে উঠছে সেইটাকে তোমরা অ্যাকসেপ্ট করো। এই ধরনের প্রোপাগান্ডা তো সেই সময় চলছিল। প্রতিদিন লাইভ, সেই লাইভে প্রচার এবং প্রচারের মাধ্যমে তো কন্টেন্ট ক্রিয়েট করা এবং প্রত্যেকটা দর্শককে বোঝানো যে আমরা কতটা পাওয়ারফুল। অর্থাৎ একটা গ্রুপিজম তৈরি হয়ে গেল, কিছু কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে ওই ম্যাডাম, বাদবাকি অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটাররা আলাদা। অর্থাৎ মুখোমুখি একটা যুদ্ধের ঘোষণা হয়ে গেল যে হয় তোমরা আমাদের মেনে নাও, আমরা এই ওয়াইটিতে বসিং করতে এসেছি, অথবা তোমাদের আমরা ধূলিসাৎ করে দেবো। এরকম একটা তোমার অ্যানাউন্সমেন্ট তখন হয়ে গেল, যদিও তার কিছুই হলো না, সবই ছিল ফাঁকা আস্ফালন। কিন্তু কিমা কিন্তু প্রতিনিয়ত বলে গেছে সেই ম্যাডামের পাওয়ারের গল্প। অর্থাৎ সেই গল্পের মাধ্যমে সে আজকে কৃষ্ণনগর, তো কাল রানাঘাট, তো পরশু বসিরহাট, বিভিন্ন জায়গায়, হাসনাবাদ, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করেছে। তোমরা দেখেইছো, আমাকে অমুক জায়গায় কাজে পাঠিয়েছে, আমায় তমুক জায়গায় কাজে পাঠিয়েছে, কালনাতেও দেখেছো কোনো পুলিশ স্টেশনের সামনে। তো বিভিন্ন জায়গায় কর্মকাণ্ডে এরা ছিল যোদ্ধা। অর্থাৎ কোনো একজন সেনানায়ক, তার যোদ্ধারা বা দুর্গা বাহিনী হলো এরা। তো সেই জিনিসগুলো তো আমরা দেখেছি। তাহলে আজকে যখন কিমা ফ্যাসাদে পড়েছে, কোন ঠাসা হয়ে গেছে, অর্থাৎ সে কিছু তো করেছে যার জন্য তার আজকে এই অবস্থা। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই যে একসময় ম্যাডামের প্রতিপত্তি পাওয়ারকে বিশাল বলে প্রচার করেছিল, সেই আজকে সেই সব পাওয়ার প্রতিপত্তিকে ফাঁকা আওয়াজ বলতে দুবারও ভাবছে না। তাহলে এই যে একই মুখে দুরকম কথা, এই দুরকম কথা কেন কিমার ভিউয়ার্সদের কানে ঢুকছে না? যে তারা কেন প্রশ্ন করছে না যে তুমি তো একদিন বলেছিলে এই ম্যাডাম অমুক, এই ম্যাডাম তমুক, এই ম্যাডাম অনেক কিছু করতে পারেন, এনাকে দেখে পুলিশ প্রশাসন থরথর করে কাঁপে, আর আজকে তুমিই বলছো এই ম্যাডামের সমস্ত প্রভাব প্রতিপত্তি হলো ফাঁকা আওয়াজ। অর্থাৎ পুলিশ স্টেশনে যারা থরথর করে কাঁপতো তারা অ্যাকচুয়ালি বিরক্ত হয় এবং এর ঝামেলা এড়াবার জন্য একে সন্তুষ্টি করে ভাগিয়ে দেয়। আজকে এসব কথাই তোমার মুখ দিয়ে বেরোচ্ছে। এইসব কথা বলার মানে কি? এর ভিউয়ার্সরা একে জিজ্ঞাসা করে না। তুমি একই মুখে ঠিক 1.5 বছর আগে যে কথাগুলো বলেছিলে, আজ 1.5 বছর পরে অন্য কথা বলছো কেন? কারণ তুমি ওই দল থেকে বিতাড়িত, তাই।
তাহলে তোমার ফল্ট কি, এটা কেন কেউ জিজ্ঞাসা করছে না? যদিও জিজ্ঞাসা করলে ওই একটি উত্তর, আমি আমার প্রিয় ভাইয়ের বান্ধবীকে, মানে প্রিয় ভাইয়ের প্রিয় বান্ধবীকে অ্যাকসেপ্ট করে নিতে পারিনি। আর এই অ্যাকসেপ্টেন্সের মানে দৃঢ়তাটা কে দেখিয়েছে? ওই ম্যাডাম। কারণ তার দরকার ছিল, এটা তো সোজা হিসেব। এইখানে হয়ে গেছে তোমার ছকের অসুবিধা। কেউ একজন ছক কষেছে আর কেউ একজন সেই ছকের বিরোধিতা করেছে। অ্যাকচুয়ালি কিমা ভেবেছিল কোনো একজন পাওয়ারফুল কাউকে নিয়ে আসবো। অ্যাকচুয়ালি কিমার তো কোনো প্রেস্টিজ ছিল না ওয়াইটিতে, তাকে কেউ সেভাবে সম্মানও করতো না, কারণ তার নিজের ভুলের জন্য, নিজের জন্ম পরিচয়ের ভুলভাল গল্পের জন্য। তো সেই কারণে সে ভাবলো এমন কোনো পাওয়ারফুল আমি কাউকে পেয়েছি যাকে দেখিয়ে আমি ক্রমশ নিজের পাওয়ার বৃদ্ধি করব এবং লোকে আমাকে ভয় পাবে। আমাকে যে প্রতিনিয়ত লোক কন্ট্রোভার্সির মাধ্যমে যা তা বলে, আমাকে মোটেও সম্মান প্রদর্শন করে না, আজে বাজে বলে, আমার কে নোংরা ভাবে, ডাস্টবিন ভাবে, তো সেই জায়গা থেকে তো আমি কিছু উচ্চ পদে আসীন হবো। সেই জন্য প্রথমেই যখন লাইভগুলো হতো, প্রথম কি তোমার এজেন্ডা ছিল, এই কিমাকে ডাস্টবিন বলা যাবে না, কিমাকে ড্যাশ ড্যাশ বলা যাবে না, কারণ কিমা যাই হোক, কিমা তো তার সত্য গোপন করেনি, কাজে কেউ যদি ওরকম হয়ও তাকে সেটা বলা উচিত নয়, সেটা আমরা মানি। যেমন কানাকে কানা, খোরাকে খোরা, এগুলো বললে তারা রাগ করে, তো সেই রকম ভাবেই হয়তো সেই রাগটা বাড়ছিল এবং সেই রাগটা যাতে, সেই ব্যাপারটা যাতে আর না ঘটে, সেটা যাতে আর কেউ না বলে, তার উপর প্রথম এই ব্যাপারে কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল। খেয়াল করে দেখো, তার মানে কিমা প্রথম থেকেই এই ম্যাডামকে দিয়ে নিজের কাজে লাগাতে চাইছিল, অর্থাৎ নিজের কাজ উদ্ধার করতে চাইছিল, অর্থাৎ ওনার পাওয়ারকে নিজের পাওয়ার হিসেবে ব্যবহার করতে চাইছিল। ঠিক আছে, তো সেটাই সে ভেবেছিল যে রিমি প্রীতম অব্দি ব্যাপারটা থাকবে, কিন্তু এটা যে বেচুর ব্যাপারেও ঢুকে আসবে সেটা কিন্তু কিমা প্রথমে ভাবেনি। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন দেখলো বেচু সমস্ত কেসের দিক থেকে গোহারান হারছে, অর্থাৎ সব ঠিকঠাক করা নেই, তখন বাধ্য হয়েছিল এই ম্যাডামের সাহায্য নিতে। এবং এই সাহায্য নিতে গিয়ে আরও অনেক ব্লগারকে টোপ হিসেবে ফেলা হয়েছিল, বিশেষ করে ম্যান্ডিকে, যার বাড়িতে কিমা দৌড়ে দৌড়ে গেছিলো, কিন্তু সেখানে ম্যান্ডিরা মানে নিজেদের স্মার্টনেস দেখিয়ে বেরিয়ে এসেছিল। সেগুলো জন্য কিমা কিন্তু অনেকাংশেই এই ম্যাডামের কাছে কিছু কথাবার্তা নিশ্চয়ই শুনেছে, অর্থাৎ কাজকর্ম ঠিকভাবে করতে পারেনি, অর্থাৎ যেটা বলেছিল সেটা কিমা করেনি। এতে কিন্তু কিমার হাতে একটু হলেও ঘা লেগেছিল, কিন্তু তবুও সে টিকেছিল কেন না? কারণ তার হাতে বেচু ছিল, অর্থাৎ বেচুকে টোপ দিয়ে ও মোটামুটি নিজের আখের গুছিয়ে নিচ্ছিল। কিন্তু মাঝখানে এই ব্যাপারটায় বাদ সাধলোকে সেই হিউজ। ঠিক আছে, কেননা এই সময় এই মানে গার্লফ্রেন্ডের আবির্ভাবে কিমার খানিকটা আখেরে লস হলো এবং সেই লসের কারণে কিমা নিজের আপত্তিটা বেচুর কাছে জাহির করে দিল। মনে হয় এই ম্যাডামের কাছেও জাহির করেছিল এবং ম্যাডাম সেটাকে বলেছিল, হয়তো আপত্তি দিয়েছিল, তোমার তাতে কি, তুমি এই ব্যাপারে কেন ইনভলভ হচ্ছ, এটা আমাদের প্ল্যাটিং, তুমি এর মধ্যে থেকো না, তুমি তোমার মতো কন্ট্রোভার্সি করো, এটাই হয়তো তাকে সেই সময় বলেছিল। আর তখনই কিমা বুঝে গেছিল যে এইবার তাকে হয়তো এই জায়গা থেকে সরে যেতে হবে, হয়তো বা তাকে সরাবার কোনো প্ল্যানিং চলছে। হতেও পারে সেই সময় থেকে কিমা বুঝতে পারছিল যে তাকে সব কিছু বলা হচ্ছে না, তাকে অনেক কিছু থেকে দূরে রাখা হচ্ছে এবং সে অনেকটা ব্রাত্য হয়ে যাচ্ছে অনেক জিনিস থেকে। তো সেই জায়গা থেকেই কিমা নিজেকে আস্তে আস্তে ঠান্ডা করে সব জিনিসটাকে হজম করছিল, কোথাও মানে নিভৃতে আড়ালে। ঠিক আছে, হতে তখনও কিন্তু দর্শকদের সামনে পুরো ব্যাপারটা ক্লিয়ারলি আসেনি, কারণ এই ব্যাপারটা ঘটছিল অনেক দিন থেকে, কিন্তু সামনে এসছে অনেক পরে। যখন এসছে তখন কিন্তু এই ব্যাপারটায় সবার দৃষ্টিপাত হয়েছে, কি ব্যাপার, কি হলো। তখন বেচু এসে বলতে বাধ্য হয়েছিল এই ম্যাডামের পরামর্শে যে ওই আমার দিদির ব্যাপারে কিছু বলো না, যদিও কিমা তখন দিদিকে নিয়ে কিছু বলছিলই না, কোথাও ওর দিদিকে নিয়ে কোনো কিছু বলা হচ্ছিল না, কিন্তু তখন বেচু কেন বলেছিল, এই একটাই কারণ, দর্শকদের জানানোর জন্য, আর কিন্তু কোনো কারণ ছিল না। ওদের আগেই সেপারেশন হয়ে গেছিলো, অনেকদিন ধরেই কিমা সেই বাড়িতে যায় না, বিশেষ করে লাস্ট গেছিল সম্ভবত ওই হিউ ওখানে আছে নাকি সেটা দেখার জন্য, সেটা আমরা দেখেছিলাম যে দেখো এখানে কেউ নেই বলে এরকম একটা ভিডিও করছে। ঠিক আছে, কিন্তু ও কিন্তু জানতো হিউ ওখানে যাতায়াত করে, হিউয়ের সঙ্গে বেচুর কিছু সম্পর্ক আছে এবং সমস্ত ঘটনাও জানতো, কিন্তু প্রথম দিকে ও জানি না, শুনিনি, এই তো এলাম, দেখো কেউ নেই, এইভাবে ভিডিও করেছে। কেন ওর দর্শকরা বলে না তুমি তখন ওদের বাড়ি যেতে, তুমি ওখানে থেকেছো, কথা বলেছো, এমনকি ওখানে মনে হয় সম্ভবত রাত্রিবাসও করতো কোনো সময়, তো সেই ক্ষেত্রে তুমি সব জানা সত্ত্বেও কেন আমাদের সামনে বলোনি? এই ব্যাপারটার অপোজও ভেতরে করছিল, কিন্তু তারপর যখন বুঝলো যে ও দল থেকে বাইরে, তখন কিন্তু ওইটাকেই হাতিয়ার করে ও দর্শকদের সামনে এমনভাবে নিজেকে সাজালো যে আমি ওই নোংরা মহিলাকে পছন্দ করছি না, এটাই আমার কারণ আমার ভাইয়ের সঙ্গে সম্পর্ক নষ্টের। বুঝতে পারছো, এই হলো শুরু। ভেতরে আরও অনেক গল্প থাকতে পারে, কিন্তু আমি যতটুকু জাজ করেছি ওর কথাবার্তা থেকে, ওদের সিচুয়েশনগুলো থেকে, তার থেকে এইটুকুই আমার কাছে পরিষ্কার হয়েছে। কারণ কিমাও তো ঝেড়ে কেসে কিছু বলেনি, কিমা এখন যেটা বলছে সেটা হচ্ছে ওই ম্যাডামের বিরুদ্ধে কথা বলছে, কারণ তার বিরুদ্ধে অন্যদিকে কথা হচ্ছে, সেই কারণেই এখন মুখ খুলছে। বিশেষ করে তার ফান্ডিংয়ে বাধা হয়ে দাঁড়াচ্ছে, তার দর্শকদের ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে বলে কিমা মনে করছে, যদিও আসল চোখের পট্টিগুলো খুলে দেওয়া হচ্ছে। ভাই, তোমরা যদি কাউকে ভালোবাসো বা ভালোবেসে কিছু দিতে চাও, তাহলে তো কারোর কিছু বলার নেই, এটা সবাই জানে, কিন্তু একটা কথাই লোককে বোঝানো হচ্ছে বারবার যে তোমরা যাকে দিচ্ছ, যাকে ভালোবাসছো, যার প্রয়োজনে তোমরা কাণ্ডারি হয়ে দাঁড়াচ্ছ, অ্যাকচুয়ালি কি সে নিডি?
এইটা তো মন থেকে দেখো বা ভাবো, তোমাদের বোকা বানাচ্ছে না তো, তোমাদের কাজে লাগাচ্ছে না তো? কারণ তোমাদের কিন্তু কষ্টের ধন, তোমরা কিন্তু কষ্ট করে অর্জন করেছো, কষ্ট করে রোজগার করছো, তাহলে সেই রোজগারের টাকা তোমরা এমন একজনকে দিচ্ছ যার কিনা অভাব নেই। কারণ এই কথাটাও আমরা শুনলাম যে কিমার বরের নাকি এই ব্যাপারে পুরো মদত আছে, কারণ কিমা নিজেই বলেছে নাকি যে তার বাড়িতে টাকা পয়সা অর্থ সম্পদ সব আছে, মানে ওর বরের চিকিৎসার সবই যোগান আছে, কিন্তু সে জানে না কোথায় আছে কিভাবে আছে। এটাও আমরা একটা লাইভে শুনতে পারলাম তোমার ঢেপির মুখ থেকে। কারণ ঢেপি একসময় কিমার খুব ভালো বন্ধু ছিল, বন্ধুত্বের সম্পর্ক ছিল, সেই জন্য এরা নিজেদের কথাবার্তা শেয়ার করেছে। কাজে এইখান থেকে ঢেপি দিদির এটাই বক্তব্য ছিল, তার বরের মত হচ্ছে ঘরের জমানো পয়সায় হাত না দিয়ে পরের থেকে চাওয়া পয়সায় যদি খরচটা উঠে যায় তাহলে মন্দ কি। মানে ভাবো, একজন হাজবেন্ড জানে যে আমাদের পয়সা কড়ি আছে, যে পয়সা দিয়ে আমার মানে চিকিৎসা করা সম্ভব, কিন্তু সেই টাকা পয়সা যদি হাত না দেওয়া হয়, অর্থাৎ যেখানে যেটা জমানো আছে সেখানে যেটা জমানো থাক, উল্টে বাইরের লোকেদের কাছ থেকে যদি আমি টাকা ফান্ডিং করে সেই পয়সা দিয়ে রোজগারটা করতে পারি, তাহলে আমার জমানো টাকায় হাত দিতে হচ্ছে না। তো এই ব্যাপারে শুধু কিমা নয়, কিমার কর্তাও রীতিমতো রাজি, অর্থাৎ এই ব্যাপারটা শুধু কিমা নয়, কিমার ফ্যামিলিও জড়িত। এই হলো আসল কথা, কারণ এটা আমাদের ঢেপে দিদি আমাদের জানিয়েছে। তাহলেই বুঝে দেখো, এটা স্বাভাবিক, একজন মহিলা যে কিনা ফ্যামিলি ওম্যান বলে নিজেকে দাবি করে যে ফ্যামিলির জন্য ফ্যামিলি আমার জন্য, আমি ফ্যামিলির জন্য নিয়োজিত প্রাণ, নিবেদিত প্রাণ, তো সেই জায়গায় সে যা করবে সেই কাজে তার ফ্যামিলির সম্মতি টোটালি থাকবে। সে আজ অব্দি যা করেছে তার ফ্যামিলিকে জানিয়েই করেছে। সে তার জন্ম পরিচয় যেভাবে বলেছে বা তার স্বামীর নিন্দা করেছে, সবই তার ফ্যামিলির লোকজন জানে, এবং এতে তারা কেউ অপোজ করেনি। কেন না, এগুলো বললে যে পরিমাণ ভিউজ হয় সেই পরিমাণ টাকা অ্যাকাউন্টে ঢোকে ভাই। যেখানে আমার ভিউজ ম্যাটার করে, টাকা ম্যাটার করে, আমার টাকা প্রধান ম্যাটার করে, কারণ কিমা দিদির বড় কিন্তু টাকার ভুকা, অর্থাৎ সেও টাকা রোজগারে সামিল আছে, অর্থাৎ তার সম্মতি আছে। কারণ আমি নিজেও এটা কিমার ভিডিওতে শুনেছি যে তার স্বামী কিমাকে নিজে মুখে বলছে, আমার টাকায় তোমার হাত দেওয়ার প্রয়োজন নেই, তোমার নিজেরই তো অনেক ব্যাংক ব্যালেন্স আছে। এটা আমার নিজের কানে শোনা, ভিডিওতে বলা কথা। তার মানে বুঝে দেখো যে কিমার বড় এতে পুরোপুরি সম্মতি জানিয়েছে যে তোমার রোজগারটা মানে তার রোজগারের থেকে কিমার রোজগার অনেক বেশি। তাহলে এই যে কেচ্ছা কাহিনী বিক্রি করে রোজগারটা হচ্ছে, তাতে ওর ফ্যামিলির প্রতিটা লোকই আনন্দিত, অর্থাৎ তাদের কোনো আপত্তি নেই। না, এই জায়গা থেকেই বলছি, আজকে কিমা একজনকে এনেছে তো বটে ওয়াইটিতে, কিন্তু তাকে এখন মরিয়া হয়ে ভাগাবার চেষ্টা করছে। আমি অনেকদিন আগেই বলেছিলাম, খাল কেটে কুমিরটা যখন এনেছে, সেই কুমির তো এখন তাকে গিলেই খাবে, কিন্তু এখন কুমিরের হাত থেকে বাঁচার জন্য কিমা মরিয়া হয়ে উঠেছে। এখন সে বলছে সোচ্চার গলায়, ফান্ডিং এতদিন করিনি, এইবার করবো, আর দর্শকরা তোমরা আমাকে সহায়তা করো। যাই হোক, ফান্ডিং এখনও আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট এটাকে কোনো বেআইনিভাবে ঘোষণা করেনি, কিন্তু নিজস্ব একটা প্রেস্টিজও তো আছে, যেটা কিনা কিমা অলরেডি গঙ্গায় ভাসিয়ে দিয়েছে। প্রেস্টিজ বলে ওর কিছু নেই, তার জন্য এইভাবে নির্লজ্জভাবে মিথ্যা কথাও সোচ্চারে বলতে পারে, আর নিজে সততার প্রতিমূর্তি হয়ে সামনে বসে ভিউয়ার্সদের এন্টারটেন করতে পারে। তো অ্যাকচুয়ালি কিমার দোষ আমি দেবো না। আরে ভাই, নোংরামি যে কেউ করতে পারে, আর নোংরামি করে যদি পয়সা রোজগার হয়, তাহলে যার পয়সার দরকার বা পয়সার যা লোভ, সে তো করবে। দর্শকরা কি, যারা বুঝেও না বোঝার ভান করছে, এই কিমার মতো মহিলাকে সাপোর্ট করছে। আর কিমার মতো মহিলাকে সাপোর্ট করা মানে এইরকম মহিলা ওই রাক্ষসের রক্তের মতো মানে দিনের পর দিন গজাবে, এদের মৃত্যু নেই। কারণ এইভাবে মানুষের রক্ত চুষে খাওয়া রাক্ষসীরা দিনের পর দিন গজিয়ে উঠবে। কারণ এই যে ফান্ডিং, এই যে তোমার মানে ডিজিটাল ভিকারি যে ব্যাপারটা, সেটা কিন্তু লোভনীয়। মানে ভাই, রোজগার না করে ঘরে বসে নিজের কাঁদুনি গিয়ে কেচ্ছা বিক্রি করে যদি আমি ইনকাম করতে পারি, লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা ইনকাম করতে পারি, তো আমি কেন আমার বিদ্যা বুদ্ধির প্রয়োজন হবে, কেন আমার খাটনির প্রয়োজন হবে? খাটনি তো করছি আমি আমার কেচ্ছা বেচে, আমার রাতের ঘুম উড়িয়ে, তাই না? তো সেই পথটাই সবাই বেছে নেবে। আজকে একজন, কাল দুজন, কাল তিনজন, ওয়াইটি ভরে যাবে এই ধরনের কেচ্ছা বিক্রিকারী বিক্রেতাদের। যাই হোক, কিমার পোল খুললাম কি খুললাম না সেটা বড় কথা না, কিমার চরিত্রে কিছু বিশ্লেষণ আমি করার চেষ্টা করলাম। যাই হোক, এটুকুই ছিল। নেক্সট আবার কিছু মনে হলে আবার কিছু বলবো। ভিডিওটা বড় হয়ে গেল, আমি ছোটো করবো, স্পিড বাড়িয়ে, দেখা যাক কতটুকু কম করতে পারি। আর এখনকার জন্য এইটুকু। তোমাদের কমেন্টস আমি জানতে চাই কমেন্টস বক্সে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।